স্বাগত। এখন জনপদে আপনাদের সাথে পুরো আয়োজনে থাকবো আমি তানজিম শাফিন। ইসরায়েলি পণ্য দাবি করে ভাঙচুরের ঘটনায় খুলনা, সিলেট ও গাজীপুর থেকে ৪৯ জনকে আটক করেছে পুলিশ। গাজায় গণহত্যার প্রতিবাদে আজও বিভিন্ন স্থানে বিক্ষোভের ঘোষণা দিয়েছে শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠন। এ নিয়ে বিস্তারিত থাকছে এখন জনপদে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা নিয়ে মিয়ানমার যাচ্ছে নৌবাহিনীর বিশেষ জাহাজ সমুদ্র অভিযান। ওষুধ, পানি, শুকনো খাবার সহ পাঠানো হচ্ছে ১২০ টন পণ্য। এখন জনপদে এ নিয়েও বিস্তারিত জানাবো, তবে শুরুতেই ইসরায়েলি পণ্য দাবি করে ভাঙচুর প্রসঙ্গ। ইসরায়েলি পণ্য দাবি করে গতকালের ভাঙচুরের ঘটনায় খুলনা, সিলেট ও গাজীপুরে ৪৯ জনকে আটক করেছে পুলিশ। গাজীপুরে গতকাল ইসরায়েলি বিরোধী বিক্ষোভের সময় বাটাসহ বিভিন্ন বাণিজ্যিক ও আর্থিক প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। এছাড়াও সিলেটে আটক হয়েছে ১৪ জন ও খুলনায় আটক হয়েছে ৩১ জন। পুলিশ জানায় সোমবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটক ৪ জনকে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত বাকিদের শনাক্তের চেষ্টা চলমান রয়েছে। ইসরায়েলি পণ্য দাবি করে বিভিন্ন শোরুমে হামলার ঘটনায় খুলনা থেকে ৩১ জন, সিলেট থেকে ১৪ জনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে রামিম চৌধুরী এবং সিলেট থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। রামিম, জানাবেন বাটার শোরুম ও কেএফসিতে হামলার ঘটনায় আটকের বিষয়ে বিস্তারিত পুলিশ কি তথ্য জানাচ্ছে? হামলার ঘটনায় সারা দেশে কিন্তু গতকালকে প্রতিবাদ হয়েছে। খুলনাতেও কিন্তু একইভাবে সকাল থেকেই আমরা দেখেছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রতিবাদে নেমেছিল। তবে বিকাল নাগাদ কিন্তু কিছুটা সহিংসতা দেখা দিয়েছে নগরীর বিভিন্ন জায়গায়। এর মধ্যে আমি যে জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে বাটার একটি শোরুম এবং এটি শিববাড়ি মোড়ে অবস্থিত, এবং শিববাড়ি মোড়ে এর পাশেই কিন্তু আন্দোলন করছিলেন সাধারণ কিছু মানুষ। তবে আন্দোলন ঠিক শেষ পর্যায়ে এসে সন্ধ্যার দিকে কিন্তু এই শোরুমটাতে আক্রমণের ঘটনা ঘটে এবং বেশ কিছু মানুষ কিন্তু তারা হঠাৎ করেই এখানে এসে সামনের গ্লাস যেটি আছে সেটি ভেঙে কিন্তু তারা ভিতরে প্রবেশ করে এবং এখানে যে মালামালগুলো রয়েছে বিভিন্ন রকম মালামাল লুটপাট করে নিয়ে যায় এবং তারপরে কিন্তু এখানে আরও ভিতরের দিকে এসে কিন্তু ভিতরে ভাঙচুর শুরু করে থাকে। এরপরে কিন্তু এখানকার যারা পুলিশ প্রশাসন রয়েছেন তারা কিন্তু এই হামলার ঘটনাকে কেন্দ্র করে তারা বেশ অভিযান পরিচালনা করে। গতকাল সারা রাতই কিন্তু এ ধরনের অভিযান হয়েছে এবং এই অভিযানে কিন্তু ৩১ জনকে আটক করেছে কেএমপির কর্মকর্তারা। এখানে আমরা কেএমপি থেকে যেটি জানতে পেরেছি যে মূলত এখানে আশপাশে সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন মানুষের ফোনে যে ছবিগুলো তোলা বা ভিডিও নেওয়া হয়েছে সেই সব কিছু যাচাই করেই কিন্তু তারপরে এই গ্রেফতার করা হয়েছে।
এবং এই অভিযান কিন্তু এখনো পর্যন্ত চলছে। এবং কেএমপির কর্মকর্তারা যেটি বলছেন, গতকালকে এই হামলার পর থেকেই কিন্তু তারা এই অভিযানে নেমেছেন এবং তারা যেটি বলছেন যে মূলত এখানে কিছু মানুষ কিন্তু তারা এই কেএফসি এবং এই বাটার শোরুমকে কেন্দ্র করে তারা হামলা চালায় এবং এখানে এসে কিন্তু তারা লুটপাট করে এবং সে কারণে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয়েছে এবং তারা যেটি বলছেন যে মূলত এই কাজগুলো কিন্তু যারা করেছে তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং সে কারণে কিন্তু গতকাল একেবারেই বলতে গেলে সারা রাতই কিন্তু তারা এই অভিযান চালিয়েছেন এবং চালিয়ে কিন্তু ৩১ জনকে এখনো পর্যন্ত আটক করেছেন বলে আমরা জানতে পেরেছি। মোটামুটি বলে চলে যে গতকাল সন্ধ্যা নাগাদ কিন্তু এই হামলার ঘটনা ঘটে এবং এখানে কিন্তু আমরা দেখেছি যে অনেকেই কিন্তু এখানে এসে ভাঙচুর করেছে এবং সেই সাথে অনেকেই কিন্তু এখানে লুটপাট করেছে। এখানকার যে মালামাল ছিল সেই মালামালগুলো কিন্তু তারা অনেকেই নিজেই নিয়ে চলে গেছে। এর পাশাপাশি নগরীর যে ময়লাপোতা মোড়ে কেএফসির যে দোকানটি রয়েছে, খাবারের যে আউটলেটটি রয়েছে, সেখানেও কিন্তু হামলা চালানো হয়েছে, ভাঙচুর চালানো হয়েছে। মোটামুটি সব মিলিয়ে বললে চলে পুলিশ এখনও তৎপর রয়েছে এবং যেসব জায়গাতে হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেছে, লুটপাটের ঘটনা ঘটেছে, সব জায়গাতেই কিন্তু তারা সিসিটিভি ফুটেজ এবং যে ভিডিও ফুটেজ বা ছবি দেখে যাচাই বাছাই করে গ্রেফতার করা হয়েছে এবং এখনও পর্যন্ত গ্রেফতার কার্যক্রম চলছে। তো খুলনা থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। সিলেটে যাব, সন্দীপন জানাবেন, সিলেটে যেই 14 জনকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে কি ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে, আরও কাউকে আটক করা হবে কিনা, পুলিশের অভিযান অব্যাহত আছে কিনা? শাফিন, আমি রয়েছি সিলেটের কোতোয়ালি মডেল থানায় এবং আমি প্রথমেই আপনাকে জানাতে চাই পুলিশ যে কাজটি করেছেন গতকাল সারা রাত যাবৎ, যে গতকালকে ইসরায়েলি যে বর্বর হামলা সেটির প্রতিবাদে কিন্তু সিলেটের ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষ কিন্তু মাঠে নেমে এসেছিলেন এবং আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু শান্তিপূর্ণভাবেই চলছিল, কিন্তু জোহরের নামাজের পরপরই একদল মানুষ কিন্তু উশৃঙ্খল জনতা তারা কিন্তু কেএফসি সহ বাটা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে তারা হট করে কিন্তু বিভিন্ন স্লোগান দিয়ে তারা হামলে পড়ে এবং এখানে শুধু হামলাই চালানো নয়, হামলা ভাঙচুরের পাশাপাশি তারা কিন্তু বেশ কিছু দোকান লুটপাট করে। আমি যদি প্রথমে আপনাকে জানাতে চাই বাটার কথা, বাটাতে কিন্তু বাটা শোরুমে 3টি বড় বড় শোরুমে কিন্তু হামলা চালানো হয়, এরপরে লুটপাট করা হয়, দরগা গেটে হামলা চালানো হয়, এর পাশাপাশি জিন্দাবাজার সহ আরও কয়েকটি বাটা শোরুমে কিন্তু হামলা চালানো হয়, এর পাশাপাশি কেএফসি যেটি মিলবক্স টোলায় সেটিও কিন্তু হামলা চালানো হয় এবং এই হামলা চালানোর প্রেক্ষিতে কিন্তু সিলেটের সাধারণ মানুষ যারা রয়েছেন, সচেতন মানুষ যারা রয়েছেন, তারা কিন্তু অনেক বেশি ক্ষুব্ধ হন এবং ক্ষুব্ধতার ফলে কিন্তু দেখা যায় যে সবাই প্রতিবাদ করেন। বিশেষ করে বিএনপি নেতৃবৃন্দ কিন্তু কালকে নিজেরা এসেও জনগণকে শান্ত করেন এবং এক পর্যায়ে পুলিশ যখন তাদেরকে শান্ত করতে যায় তখন পুলিশের উপরেও কিন্তু কোনো কোনো জায়গায় চড়াও হয় সেই সব উত্তেজিত জনতা। এর প্রেক্ষিতে রাত থেকে কিন্তু অভিযান চালানো হয় এবং এয়ারপোর্টে যৌথ অভিযান পুলিশ এবং সেনাবাহিনী পরিচালনা করে, যার প্রেক্ষিতে এবং কোতোয়ালি মডেল থানায় শুধুমাত্র পুলিশ কিন্তু অভিযানটি পরিচালনা করে 14 জনকে এ পর্যন্ত আটক করেছে এবং আরও তাদের যে কার্যক্রম সেটি কিন্তু পরিচালিত হবে এবং যাদেরকে এই জড়িত সন্দেহে আটক করা হয়েছে তাদেরকে কোর্টে চালান করা হবে। তো এই ছিল আসলে সিলেটে যে গতকালকে যে ঘটনা ঘটেছে সেটির সর্বশেষ। সহকর্মী সন্দীপন শুভ যুক্ত হয়েছিলেন সিলেট থেকে, এর আগে রামিম চৌধুরী খুলনা থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন গতকালকের বিক্ষোভ থেকে যে সহিংসতার রূপ নেয় সেখান থেকে যাদেরকে পুলিশে আটক করা হয়েছে সে নিয়ে সবশেষ। এদিকে বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের ২৫০০-এ বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শন করছেন বিদেশি বিনিয়োগকারীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে মুন্নাফ রশিদ যুক্ত হচ্ছেন সেখান থেকে। মুন্নাফ, জানাবেন বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ইতোমধ্যে বিদেশিদের প্রতিনিধি টিম পৌঁছেছে কিনা, তারা আসলে সেখানে কোন কোন বিষয়কে গুরুত্ব দিয়ে দেখবেন?
নারায়ণগঞ্জের 2500-এর যে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন আছে সেখানে এসে পৌঁছেছেন এবং বেকোর যে ফ্যাক্টরি রয়েছে সেখানে তারা পরিদর্শন করছেন। এতক্ষণ তারা এখানে উপস্থিত ছিলেন এবং এই যে পুরো স্পেশাল ইকোনমিক জোন, এটির অবয়ব এবং বিভিন্ন বিষয়গুলো তাদের সামনে তুলে ধরা হলো এখানে একটি সেমিনারের মাধ্যমে। এরপরে এখন তারা এই যে বেকোর যে কারখানা রয়েছে কারখানার মধ্যে তারা পরিদর্শন করছেন। সেখানে যদিও আমাদের মিডিয়া সেখানে আমাদেরকে মিডিয়া অ্যাক্সেস দেয়নি, সেক্ষেত্রে আমরা এখানে অপেক্ষা করছি। তারা বের হলে তাদের সাথে কথা বলবো এবং তারা জানতে পারবো যে তারা আসলে কোন খাতে বা কোন বিষয়ের উপরে তারা গুরুত্ব দিচ্ছেন বা কি বিষয়ে তারা এখানে বিনিয়োগ করতে পারবেন। তবে ইতিমধ্যে একটি সুখবর দিতে চাই আপনাকে যে এই যে বেজার সাথে আজকে এই কিছুক্ষণ আগে একটি চুক্তি হয়েছে যে সুইডিশ একটি কোম্পানি নীলর্ম, সেই কোম্পানির সাথে বেজার এই যে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন এখানে 10,000 স্কোয়ার ফিটের একটি জায়গা তারা এখানে নিতে চান এবং সেখানে তারা ফ্যাক্টরি করতে চান। সেই একটি চুক্তি তারা এখানে করেছেন। অর্থাৎ বাংলাদেশে যে এই যে গতকাল শুরু হয়েছে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন, সেই বিনিয়োগ সম্মেলন থেকে যে বিষয়গুলো পাওয়ার আশা করছিলেন মানে সরকার আশা করছিল, সেই বিষয়গুলো কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। গতকাল আমরা দেখেছিলাম যে চট্টগ্রামে 60 সদস্যের বিনিয়োগকারী প্রতিনিধি দল তারা গিয়েছিল, তাই সেখানেও তারা ইতিবাচক সাড়া দিয়েছেন। সেখান থেকেও বিনিয়োগের সম্ভাবনা রয়েছে এবং আজকে দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের এই স্পেশাল ইকোনমিক জোন তারা পরিদর্শন করছেন। এখান থেকেও ইতোমধ্যে একটি চুক্তি হয়েছে। অর্থাৎ বিডা যেটি বলছিল যে বাংলাদেশে যে বিনিয়োগের যে পরিবেশ রয়েছে এবং বিনিয়োগের যে দৃষ্টিভঙ্গি তারা পরিবর্তন করতে চাচ্ছেন দীর্ঘদিন থেকে, সেই বিষয়টি নিয়ে তারা কথাবার্তা বলে আসছিলেন এবং এই যে বিনিয়োগ সম্মেলন সেই বিষয়টিকে তারা এই সম্মেলনের মাধ্যমে আরও বেগবান করবেন এবং বাংলাদেশে যে বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে এবং এর আগে যে 100টি অর্থনৈতিক অঞ্চল করার কথা ছিল, সেই জায়গায় যে যথেষ্ট অবকাঠামোগত সুবিধা বা গ্যাস বিদ্যুতের যে কিছুটা সংকট ছিল, সেই বিষয়ের কারণে কিন্তু যে বিনিয়োগ খুব বেশি আসেনি। সেই জায়গা থেকে তারা বেরিয়ে তারা বলছেন যে বাংলাদেশে 5 থেকে 10টি স্পেশাল ইকোনমিক জোন করা হবে, যেখানে সব ধরনের সুযোগ সুবিধা বিনিয়োগকারীদের পক্ষে থাকবে। অর্থাৎ অন্যান্য উন্নত দেশে যে ধরনের স্পেশাল ইকোনমিক জোনগুলোতে আলাদা ধরনের সুযোগ সুবিধা দেয়া থাকে, বিদ্যুৎ গ্যাস এই যে বিষয়গুলো ডেডিকেটেডভাবে দেয়া থাকে, সেই বিষয়গুলো নিশ্চিত করতে চান এবং এখানে কোনো ধরনের সংকট যাতে না হয় সেই বিষয়গুলোকে কেন্দ্র করে তারা 5 থেকে 10টি স্পেশাল ইকোনমিক জোন তারা করে দিতে চান এবং সেখানে সেই বিষয়টিকে সামনে তুলে ধরার জন্য, বিনিয়োগকারীদের সামনে তুলে ধরার জন্য কিন্তু এই ধরনের উদ্যোগ নেওয়া আছে। এই উদ্যোগকে অবশ্যই ইতিবাচকভাবে দেখছেন বিনিয়োগকারীরা এবং আজকে যে 36 সদস্যের বিনিয়োগকারীরা এসেছেন তাদের মধ্যে চীনের 10টি কোম্পানির প্রতিনিধি 10 জন রয়েছে, আবুধাবি 3 জন, তারপরে যুক্তরাষ্ট্র থেকে 8 জন, ভারত থেকে 1 জন, সব মিলিয়ে বাংলাদেশে যারা প্রবাসী রয়েছে বিনিয়োগকারী, যারা প্রবাসে বিভিন্ন দেশে যারা ব্যবসা করে থাকেন তারাও কিন্তু এসেছেন, তাদের সংখ্যা 8 জন। অর্থাৎ এই যে বিনিয়োগের যে অপার সম্ভাবনা রয়েছে বাংলাদেশে, এই বিষয়গুলো তাদের সামনে তুলে ধরা হচ্ছে এবং তারা কিন্তু এই বিষয়গুলোকে খুব ইতিবাচকভাবে দেখছেন। আমরা এতক্ষণ ছিলাম এখানে যে বেকোর যে বেকোর যে কোম্পানির যেসব প্রতিনিধিরা রয়েছে, বেকোর ব্যবস্থাপনা পরিচালক রয়েছে, তিনি বলছিলেন যে তিনি এখানে যে ফ্যাক্টরিটি করেছেন, সেই ফ্যাক্টরি করার পরে তাদের যে সুবিধাগুলো তারা পেয়েছেন, সেই বিষয়গুলো তারা এই প্রতিনিধিদের কাছে, এই যে বিনিয়োগকারী প্রতিনিধি তাদের সামনে তারা কিন্তু স্পষ্টভাবে তুলে ধরেছেন এবং এখানে বিনিয়োগের যে অপার সম্ভাবনা রয়েছে সেই বিষয়গুলো তুলে ধরেছেন এবং এখানে কিন্তু তাদের প্রায় 4000-এর বেশি কর্মসংস্থান হয়েছে এবং এখন যে নতুন একটি চুক্তি হয়েছে 10,000 স্কোয়ার ফিটের যে জায়গাটি ইতোমধ্যে নেওয়ার জন্য চুক্তি করেছে বেজার সাথে নীলর্ম নামে যে কোম্পানি, সেই কোম্পানির মাধ্যমে কিন্তু এখানে ব্যাপক কর্মসংস্থান হবে বলে আশা করছেন এখানকার সংশ্লিষ্টরা। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। নারায়ণগঞ্জের 2500-এ বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে গিয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা, সেখান থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী মুন্নাফ রশিদ। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে জরুরি ত্রাণ সামগ্রী ও মানবিক সহায়তা পৌঁছে দিতে রওনা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস সমুদ্র অভিযান। মঙ্গলবার সকালে 120 টন জরুরি ত্রাণ সামগ্রী নিয়ে নৌঘাটি ছেড়ে যায় ইয়াঙ্গুন বন্দরের উদ্দেশ্যে। প্রতিবেশী রাষ্ট্রের দুর্যোগের এই সময়ে প্রধান উপদেষ্টার নির্দেশে বাংলাদেশ সরকার ত্রাণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
চট্টগ্রাম নৌঘাঁটি থেকে জাহাজটিকে বিদায় জানান বাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। নৌবাহিনীর কর্মকর্তারা জানান সমুদ্রপথে আগামী 11 এপ্রিল মিয়ানমার পৌঁছাবে জাহাজটি। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে 77 টন শুকনো খাবার, 29 টন বিশুদ্ধ পানি, 1 টন ওষুধ, 9 টন বস্ত্র ও তাঁবু সহ অন্যান্য জীবন রক্ষাকারী সামগ্রী, যা দিয়ে যাবে বাহিনীর 176 জন সদস্য নিয়ে যাচ্ছেন। মিয়ানমারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দলের মাধ্যমে এসব ত্রাণ বিতরণ করা হবে। সেখানে পৌঁছানোর 48 ঘন্টা পর জাহাজটি আবার দেশে ফিরে আসবে। প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের এই সংকটময় মুহূর্তে বাংলাদেশ সরকারের মানবিক দৃষ্টিভঙ্গি থেকে ত্রাণ সামগ্রী নিয়ে নৌবাহিনী জাহাজ প্রেরণের বিষয়টি প্রতিবেশী রাষ্ট্রসমূহের কাছে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি প্রকাশ করবে। পাশাপাশি এই ধরনের সহযোগিতাপূর্ণ মনোভাব আন্তর্জাতিক মহলে বাংলাদেশের সুনাম ও মর্যাদা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে বলে আমি আশা করি। সর্বোপরি এই ত্রাণ সহায়তা প্রেরণের মাধ্যমে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে বিদ্যমান পারস্পরিক সহযোগিতা, কূটনৈতিক সম্পর্ক এবং সুপ্রতিবেশী সুলভ মনোভাব আরও জোরদার হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এবারে ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরার খবর। আজও ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক হয়ে কর্মস্থলে ফিরেছেন উত্তরাঞ্চলের মানুষ। ঢাকায় ফেরা মানুষের ভিড় রয়েছে মহাসড়কের বিভিন্ন মোড় ও বাস স্ট্যান্ডগুলোতে। এ নিয়ে আরও জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। কাউসার, জানাবেন মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ স্বাভাবিক সময়ের চেয়ে কতটা বেশি? ঢাকায় ফিরতে যাত্রীদের কোনো ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে কিনা? শাফিন, আমি আছি এলেঙ্গা বাস স্ট্যান্ড এলাকায়। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে শত শত যাত্রী আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা যাবত অনেকে অপেক্ষা করছে। এতে প্রখর রোদ ও ব্যবসা গরমে যারা যাত্রী রয়েছেন তাদের খুব কষ্ট হচ্ছে। বিশেষ করে যাদের সাথে শিশু সন্তান রয়েছে তাদের কষ্ট ভোগান্তিটা একটু বেশি। তবে যাত্রীরা অভিযোগ করেছেন কয়েকদিন আগে ঈদের ছুটি শেষ হলো, এখনো তাদের কাছ থেকে কয়েক গুণ বেশি ভাড়া আদায় করা হচ্ছে। এই ভাড়া আদায়ের বিষয়ে তারা প্রশাসন সহ ঊর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করছেন। তারা বলছেন এই এলেঙ্গা বাস স্ট্যান্ড থেকে ঢাকার ভাড়া 1.5 থেকে সর্বোচ্চ 200 টাকা। আজকেও তাদের কাছ থেকে 500 থেকে 700 টাকা ভাড়া চাওয়া হচ্ছে, যে কারণেই অনেকেই এখনো কম ভাড়ায় যাওয়ার জন্য অপেক্ষা করছেন। আর এছাড়াও যারা যাত্রী রয়েছেন তারা বলছেন যে তাদের কাছে কয়েক গুণ বেশি ভাড়া চাওয়া হলেও তাদেরকে দাঁড়িয়ে ঢাকায় যেতে হবে, তাদের বাসে কোনো আসন পাওয়া যাচ্ছে না। তারপরও আমরা লক্ষ্য করেছি যে এই গণপরিবহন বা বাস না পেয়ে অনেকেই খোলা ট্রাক বা পিকআপে জীবনের ঝুঁকি নিয়ে তারা কর্মস্থলে ফিরছে। এছাড়াও এই মোটর সাইকেলে বা ব্যক্তিগত যানবাহনও আজও এই কর্মস্থলে ফিরছে উত্তরাঞ্চলের হাজার হাজার মানুষ। আমি যদি আরেকটি পরিসংখ্যান জানাই, সেটা হচ্ছে যে স্বাভাবিক সময়ে যমুনা সেতুতে 18 থেকে 20 হাজার যানবাহন যমুনা সেতু পারাপার হয়ে থাকে। গত রাত 12টা পর্যন্ত গত 24 ঘন্টায় 35,200-র অধিক যানবাহন পারাপার হয়েছে। আর এতে টোল আদায় হয়েছে 2,80,00,000 টাকার উপরে। আর যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন যে ঈদে অতিরিক্ত গাড়ির চাপ সামাল দিতে তারা অতিরিক্ত বুথ খুলেছিল। তারা বলছেন যে স্বাভাবিক সময় উভয় প্রান্তে 12টি বুথে টোল আদায় করা হলো। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে আলাদা মোটরসাইকেলের লেন সহ উভয় পাশে 18টি বুথে টোল আদায় করা হয়েছে। আর এদিকে আমরা সকাল থেকে এই এলেঙ্গা বাস স্ট্যান্ডে আছি। গতকালের মতো আজকে এই এলেঙ্গা বাস স্ট্যান্ডে তেমন পুলিশ চোখে পড়েনি। আর যে কারণেই এই এলেঙ্গা বাস স্ট্যান্ডে অবৈধ পার্কিং, সিএনজি চালিত 3 হুইলার, ব্যাটারি চালিত অটোরিকশা সহ বালুবাহী ট্রাক এখানে অবৈধ পার্কিং করা আছে। আর যে কারণেই উত্তরের ঘরমুখ মানুষের এখানে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করতে হচ্ছে, গরমে তাদের কষ্ট হচ্ছে। আর এছাড়াও ভোর রাতে যমুনা সেতুর উপরে ঢাকাগামী একটি বাস বিকল হওয়ার কারণেও কিন্তু প্রায় 17 কিলোমিটার এলাকায় ধীরগতি ছিল। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সুপেয় পানির অভাবে উপকূলীয় জেলা নোয়াখালীর সুবর্ণচরের বাসিন্দারা। ভূগর্ভস্থ পানি স্তর নিচে নেমে যাওয়ায় পানির সংকটে বিপর্যস্ত জনজীবন। একদিকে তীব্র খরা, অন্যদিকে সমুদ্রের লোনা পানির অনুপ্রবেশে নষ্ট হচ্ছে মাটির গুণাগুণ, বাড়ছে প্রাকৃতিক দুর্যোগের প্রবণতা। নাসিম শুভর তথ্য ছবিতে প্রতিবেদন। শুকিয়ে গেছে খাল, বসতবাড়ির নলকূপে উঠছে না পানি। মাইলের পর মাইল হেঁটে এক কলসি পানি সংগ্রহ করতে হচ্ছে স্থানীয়দের।
নোয়াখালীর সুবর্ণচরে অনুমোদন ছাড়াই 1 থেকে 1,500 ফুট গভীর নলকূপ বসিয়েছে কৃষক। ভূগর্ভের পানির এমন অনিয়ন্ত্রিত ব্যবহারে বসতবাড়ির নলকূপে উঠছে না পানি। বিশুদ্ধ পানির সংকটে দুর্বিষহ জীবন কাটাচ্ছেন স্থানীয়রা। একই সাথে পুকুর শুকিয়ে যাওয়ায় নোনা পানি পান করছে বন্যপ্রাণী। যাদের কলে পানি উঠতেছে আমাদের মহিলারা ওইখানে যায়, ওই সমস্ত কলের থেকে পানি আনতো, অনেক লং জার্নিং করে পানি আনতো। টিউবওয়েলটা তো নষ্ট হয়ে গেছে, পানি উঠে না এবং পুকুরেও পানি নেই, আমরা চলাফেরা করতে বহু কষ্ট হয় এবং পানি আনতেও পারতেছি না, দূর থেকে আনি পানি আমরা ব্যবহার করতেছি। অনেক দূর থেকে পানি এনে তারপর আমরা ব্যবহার করতে হয় এবং আমরা খেতে হয়, তাই আমাদের অনেক কষ্ট হয় এই কলটার কারণে। জামা কাপড় আমরা একবার জায়গা দুইবার ধুইতাম পারি না, কারণ আমরা অনেক দূর থেকে পানি আনতে হয়। কালকে পানি লেগে ভাত রানতে পারি না, তো আরেকবার ঠান্ডা ভাত আনি তো খাইছি, তাই সকালে অনেক দূর যাই পানি আনছি। আমাদের তো এখন পানি একবার পুরেই সমস্যা। এখন 2-4টা যদি নলকূপ তাহলে কয়েকটা গিরি মনে করেন পানিটা ব্যবহার করতে হবে। ডিপ টিউবওয়েল বসিয়ে পানি উত্তোলন করে ধান চাষে ব্যবহার করতেছে। এই ধান চাষে ব্যবহার করার কারণে আমাদের অত্র অঞ্চলে আমরা কেউ সুপ্রিয় পানি এখন পাচ্ছি না। জলবায়ু ও পরিবেশ নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে, নদী ভাঙনে বিলীন হওয়া স্লুইস গেটগুলো পুনরায় নির্মাণ এবং দখল হওয়া খাল উদ্ধার করে সেখানে চাষাবাদের জন্য বৃষ্টির পানি সংরক্ষণ করা গেলে এই সংকট থেকে উত্তরণ সম্ভব। তা না হলে উপকূলীয় এই জনপদে আরও জটিল হতে পারে বিশুদ্ধ পানির সংকট। বোরো ধান যেটা আমাদের জন্য বেশি পানি ব্যবহার করতে হয়, এই ফসলটাকে বাদ দিয়ে বা এই ফসল থেকে পর্যায়ক্রমে কমায় নিয়ে আসে আমাদের রবি শস্যর দিকে আমাদেরকে দাবিতে হওয়া, যে যার মাধ্যমে পানি অনেক কম ব্যবহার হবে এবং আমাদের যে শস্য ভাণ্ডার সুবর্ণচর, এতেও কৃষকদের কোনো ক্ষতি হবে না, বরঞ্চ কৃষকরা লাভবান হবে। এই অঞ্চলের মরা খাল, মরা নদী, বড় দিঘি, পুকুরগুলোকে যদি পুনঃখনন করে প্রাকৃতিক পানির সোর্স তৈরি করে আমরা পানি সঞ্চয় করতে পারি, সেই পানি সঞ্চয় করে যদি আমাদের কৃষিকাজ চালাতে পারি, আমরা কৃষিকে এগিয়ে নিতে পারি, আমাদের কৃষি অর্থনীতি একটি বড় জায়গায় তৈরি হবে। পাশাপাশি আমাদের ভূগর্ভের যে পানি যে চাপ সৃষ্টি হয়েছে, যে ভূগর্ভের পানি যে সংকট দেখা দিয়েছে, সেটা আমরা আসলে মিটে তুলতে পারি। এদিকে সংকট নিরসনে ভ্রাম্যমাণ ওয়াটার ক্যারিয়ারে পানি বিতরণ করা হচ্ছে। স্থায়ী সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জনস্বাস্থ্য কর্মকর্তা। নদীর পানি যেটা আমরা পাইতেছি এটা তো কড়া, ফাগুন মাস আগে মানে কড়া পানি আসতেছে, তো এই কড়া পানি তো কেউ খাইতে পারতো না। আমরা পানির জন্য অনেক কষ্ট করতে আসি, যাদু আমরা পানিলে অনেক দূরে যাই, আইতে মানে জিরফা বাড়ি যার হরান হয়ে যাই। পানি টানি অনেক দূর থেকে আনি, আমরা ব্যবহার করি। এখানে নুনে সব কিছু অনেকখানে একটা টিউবওয়েল দিলে তো আমাদের জন্য একটা ভালো হতো। উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে আমরা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিচ্ছি এই সমস্যা থেকে উত্তরণের জন্য, এবং ইনস্ট্যান্ট আপাতত আমরা ওয়াটার ক্যারিয়ারের মাধ্যমে সুবর্ণচরের বিভিন্ন এলাকায় যেসব জায়গায় বেশি ক্রাইসিস, আমরা পানি সাপ্লাইয়ের কাজ চলমান রাখতেছি এবং এটা অব্যাহত থাকবে। কৃষি বিভাগের তথ্য মতে নোয়াখালীর সুবর্ণচরে চাষাবাদের জন্য 245টি গভীর নলকূপের অনুমোদন দেওয়া হয়েছে। এর বাইরে চাষিরা ব্যক্তিগত উদ্যোগে আরও 3000-এর বেশি অনুমোদনহীন সেচ পাম্প স্থাপন করেছে। এখন নোয়াখালী। আজ থেকে শুরু হচ্ছে জাটকা সংরক্ষণ সপ্তাহ। এ উপলক্ষে বরিশালে উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা। এই বিষয়ে আমরা আরও জানতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফিরদৌস সোহাগ। সোহাগ, আজকের এই কর্মসূচির যে উদ্বোধনী, তা নিয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। জাটকা সংরক্ষণ সপ্তাহ এর উদ্বোধনী অনুষ্ঠিত হচ্ছে আজকে এই বরিশালে। এখানে এর উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। কিছুক্ষণ আগেই এই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মৎস্য উপদেষ্টা তিনি বরিশালে যোগদান করেছেন এই উদ্বোধনী অনুষ্ঠানে। আর কিছু সময় পর তার বক্তৃতা করার কথা রয়েছে। একটু জানিয়ে রাখি যে ইলিশের বংশ বিস্তারের জন্যই কিন্তু মূলত নানা পদক্ষেপ গ্রহণ করা হয়ে থাকে। তার একটি হচ্ছে এই জাটকা সংরক্ষণ সপ্তাহ। উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও কিন্তু আজকে র্যালি থাকবে। এবারের প্রতিপাদ্য হচ্ছে জাটকা ধরা বন্ধ হলে ইলিশ উঠবে জাল ভরে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি উপদেষ্টা, মন্ত্রণালয়ের সচিব সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। 3000-এর মতো বরিশাল বিভাগের বিভিন্ন জায়গা থেকে মৎস্যজীবীরা এখানে এসেছেন, এবং এই যারা মৎস্যজীবীরা এসেছেন তারা কিন্তু এখন মৎস্যজীবীদের পক্ষ থেকে মৎস্যজীবী যে যিনি নেতা রয়েছেন তিনি বক্তৃতা করছেন, এবং তিনি যেটি বলার চেষ্টা করছেন যে তাদের উদ্দেশ্য লক্ষ্য একটাই সবারই, তারা কিন্তু চাচ্ছেন দেশের মৎস্য সম্পদ রক্ষা করা এবং বিশেষ করে ইলিশ
সম্পদ যেন রক্ষা করা যায় সেজন্য চেষ্টা করা। একসময় কিন্তু দেশি ইলিশের যে সম্পদ ছিল তার চেয়ে কিন্তু বর্তমানে অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং সেই চেষ্টা কিন্তু সকলের ঐক্যবদ্ধভাবে করা হচ্ছে। বরিশাল, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, কক্সবাজার, চট্টগ্রাম, চাঁদপুর, বরগুনা সহ দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই অভিযান পরিচালনা করা হবে। আজকে থেকে এই সপ্তাহ শুরু হচ্ছে এবং এটি চলবে কিন্তু এই সপ্তাহের শেষ পর্যন্ত। একটা জিনিস জানিয়ে রাখি যে এই কাজের সাথে কিন্তু জড়িত রয়েছে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যেমন নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন, মৎস্য অধিদপ্তর সহ বিভিন্ন কর্মকর্তারা। আমরা একটু দেখাবার চেষ্টা করছি যে বরিশালের এই আয়োজনে, বেলস পার্কের এই আয়োজনে কিন্তু অসংখ্য মৎস্যজীবীরা অংশগ্রহণ করেছেন। নারী এবং পুরুষ উভয়ই কিন্তু রয়েছেন। তারা কিন্তু একটা কথা সরকারের সাথে তাদেরকে বলার চেষ্টা করা হচ্ছে যে এই 7 দিন যদি, এই সপ্তাহব্যাপী যদি জাটকা ধরা বন্ধ করা হয় তাহলে কিন্তু জাটকা বড় হতে পারবে এবং একটা সময় কিন্তু এই জাটকা ইলিশে পরিণত হবে এবং দেশের মৎস্য সম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একটা জিনিস জানিয়ে রাখি, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি যখন বক্তৃতা করবেন তিনি তার দিক নির্দেশনা দেবেন এবং সেই অনুযায়ী চলা হলে কিন্তু মৎস্য সম্পদ বৃদ্ধি পাবে। এবং এই অনুষ্ঠান শেষে কিন্তু একটি র্যালির আয়োজন করা হয়েছে বরিশালের কীর্তনখোলা নদীতে, সেখানেও কিন্তু র্যালিতে অংশগ্রহণ করবেন মৎস্য উপদেষ্টা। আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু দেশের ইলিশ সম্পদ বৃদ্ধির জন্য চেষ্টা করা হচ্ছে। এতটুকুই ছিল বরিশালে এই যে মৎস্য সপ্তাহ অনুষ্ঠিত হচ্ছে তার সবশেষ খবর। বরিশাল থেকে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধনী নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী ফিরদাউস সোহাগ। সুনামগঞ্জের 4 উপজেলার 10টি হাওরে শুরু হয়েছে বোরো ধান কাটা। বৈশাখের আগেই হাওরের ধান কাটতে পেরে কৃষকরা খুশি। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন লিপসন আহমেদ। লিপসন, জানাবেন এবার হাওরে ধানের উৎপাদন কেমন হয়েছে? কত হেক্টর জমির ধান কাটা হলো এখন পর্যন্ত? শাফিন, শুরুতেই যদি বলি সুনামগঞ্জে এই বছর আবহাওয়া অনুকূলে থাকায় বোরোর যে ফসল সেটি কিন্তু আসলে ভালো হয়েছে। পাশাপাশি যদি বলি আমরা প্রতি বছরই কিন্তু দেখেছি বৈশাখের প্রথম দিন অর্থাৎ নতুন বছরের বাংলা নববর্ষের প্রথম দিনে কিন্তু এই অঞ্চলে হাওড়া কৃষকরা কিন্তু হাওড়ের ধান কাটতে শুরু করেন। তবে এই বছর কিন্তু কিছুটা ব্যতিক্রম আমরা দেখেছি। গত 2 দিন ধরেই কিন্তু সুনামগঞ্জের 4টি উপজেলার প্রায় 10টি হাওরে কিন্তু এখানকার যে কৃষকরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে ধান কাটতে শুরু করেছেন। এতে কিন্তু এই অঞ্চলের কৃষকরা যেহেতু বৈশাখের আগে ধান কাটছেন, এতে কিন্তু এই অঞ্চলের কৃষকদের মুখে আসলে হাসি ফুটেছে। পাশাপাশি যদি বলি চলতি বছর প্রায় 2,23,410 হেক্টর জমিতে কিন্তু বোরো ধানের চাষাবাদ হয়েছে। সেখান থেকে প্রায় 2,23,510 হেক্টর ফসল কিন্তু আসলে উৎপাদন হয়েছে, যার থেকে আসলে চাল উৎপাদন হবে 9 লাখ মেট্রিক টনের উপরে, যার বাজার মূল্য কিন্তু 4,500 কোটি টাকা। তবে এখানকার কৃষি বিভাগ যেটি বলছে, যেহেতু এই মাসটা আসলে কৃষকদের জন্য ঝুঁকিপূর্ণ, এপ্রিল কিংবা মে মাসে কিন্তু এই অঞ্চলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কিন্তু এখানকার যে কৃষকরা রয়েছেন তাদের কিন্তু যে জমির ধান সেটা কিন্তু আসলে ব্যাপক ক্ষতি হয়, যার ফলে কিন্তু এখানকার কৃষি বিভাগ কিন্তু মাঠ পর্যায়ে কৃষকদেরকে পরামর্শ দিচ্ছেন যে 80 ভাগ ধান পেকে গেলেই কিন্তু আসলে তাদের যে ধানটা আসলে কেটে ঘরে তোলার জন্য। পাশাপাশি এখানকার জেলা প্রশাসক আমরা দেখেছি গত 2 দিন আগেও কিন্তু তিনি কৃষকদেরকে নিয়ে পাশাপাশি কৃষি বিভাগকে নিয়ে কিন্তু একটি বৈঠক করেছেন। সেই বৈঠকে কিন্তু তিনি বলেছেন যেহেতু এই মৌসুমটা আসলে তারা যাতে হাওরের প্রতি বিশেষ নজর তারা রাখছেন, সেই এই পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে পয়লা বৈশাখের প্রথম দিন অর্থাৎ এখানকার কৃষি বিভাগ যেটি জানিয়েছে, অন্য বছর থেকে এই বছর কিন্তু হাওর উৎসব অর্থাৎ বৈশাখী ধান কাটাকে নিয়ে কিন্তু একটি উৎসবের আয়োজন করা হয়েছে। যেহেতু এই বছর হাওরের ফলন ভালো হয়েছে, সেখানে কিন্তু কৃষি উপদেষ্টারও কিন্তু আসলে উপস্থিতি থাকবেন বলে আসলে এখানকার কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে। তো এই সব মিলিয়ে বলা যায় যেহেতু এবছর ফলন ভালো হয়েছে, কৃষকরা ইতিমধ্যে ধান কাটতে শুরু করেছেন। যদি আবহাওয়া অনুকূলে থাকে প্রায় 4,500 কোটি টাকার ধানই কিন্তু এবছর কৃষকরা গড়ে তুলতে পারবেন। শাফিন, চৈত্রের মাঝামাঝি সময় থেকেই রাজশাহীতে বেড়েছে গরম। এতে ভোগান্তি বাড়ছে কৃষি শ্রমিকদের। ঘন ঘন লোডশেডিং এর কারণে তীব্র হচ্ছে সেচ সমস্যাও। এ নিয়ে জানাতে রাজশাহীর পবা থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। রাকিবুল, জানাবেন গরমের সাথে লোডশেডিং এর ভোগান্তি কতটা বেড়েছে, সেচ দেওয়ার বিষয়ে কৃষকরা কি বলছেন? শাফিন, কিছুক্ষণ আগে আমরা আবহাওয়া অফিস থেকে যে খবরটি পেলাম যে এখন
সর্বোচ্চ তাপমাত্রা 34.5 ডিগ্রি সেলসিয়াস এবং প্রত্যেক দিনই কিন্তু এরকম 34, 36 এবং 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই তাপমাত্রা বাড়ছে, যার কারণে আসলে খেতে কৃষকদের কাজ করার ক্ষেত্রে নানা ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে, যদিও তারা আসলে এই বিষয়টির সাথে অভ্যস্ত। তারপরেও আমরা আসলে দেখেছি রাজশাহীর 9টি উপজেলার বেশ কিছু জায়গায়, বিশেষ করে তানোর এবং গোদাগাড়ি এলাকায়, সেখানে লোডশেডিংয়ের সংখ্যা বেড়েছে এবং দিনে প্রায় 5 থেকে 6 ঘন্টা লোডশেডিং থাকছে এবং এর ফলে বোরোর যে আবাদ শুরু হয়েছে, রাজশাহী জেলাতে 68,000 হেক্টর জমিতে বোরোর আবাদ হচ্ছে। এখানে সেচের যে প্রয়োজন সেক্ষেত্রে আসলে খানিকটা ব্যাঘাত ঘটছে এবং পুরো অঞ্চল জুড়ে যে 3,65,000 হেক্টর জমিতে বোরোর আবাদ করা হয়েছে, সেক্ষেত্রে এখন কোনো জায়গায় আসলে ধান গুচ্ছ হয়ে বড় হয়েছে, কোনো জায়গায় শীষ ফুটেছে এবং আমরা এখন পবাতে আছি। পবার এই জায়গাটিতে দেখছি যে মাসখানেক হলো ধান লাগানো হয়েছে, সেক্ষেত্রে এইখানে পানি কিছুটা ছলছলে পানি জমিতে রয়েছে, কিন্তু যেগুলো বরেন্দ্রের উঁচু এলাকা, বিশেষ করে গোদাগাড়ি, মন্ডুমালা, তানোর, এই সমস্ত জায়গাতে কিন্তু জমিতে পানি থাকছে না, অর্থাৎ এই যে তীব্র তাপমাত্রার কারণে কিন্তু পানির সেচ বেশি প্রয়োজন হচ্ছে। এক্ষেত্রে আবার বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ তাদের যে নতুন সেচ পরিকল্পনা করেছে, 1 বিঘাতে 4 ঘন্টার বেশি আসলে পাম্প তারা চালাবেন না, সেক্ষেত্রে পানি যখন দ্রুত শুকিয়ে যাচ্ছে তখন কৃষকরা আসলে সমস্যায় পড়ছেন এবং পানি নিতে গিয়ে যখন লোডশেডিং থাকছে তখন কিন্তু আসলে পানি তারা পর্যাপ্ত নিতে পারছেন না। এক্ষেত্রে আমরা কৃষকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই কারণে তারা ইতোমধ্যেই প্রায় 10,000 হেক্টর জমিতে আসলে বোরোর যে আবাদ সেটি কমিয়েছেন, যেটি কিনা প্রায় 50,000 মেট্রিক টন চালের উৎপাদনের ক্ষেত্রে আসলে ঘাটতি হতে পারে এবং এই অবস্থাতে তারা আসলে এখনো পর্যন্ত তাদের যে কার্যক্রম ভূপরিস্থ পানি যেগুলো রয়েছে সেই সমস্ত উৎস থেকে আসলে নেয়ার চেষ্টা করছে। তো শাফিন, এই অবস্থাতে কৃষকরা এই ধরনের সমস্যায় পড়েছেন যে তাদের যে পরিমাণ আসলে সেচ প্রয়োজন, লোডশেডিং এর কারণে এখন পর্যন্ত তারা ভোগান্তিতে পড়েছেন, ভাবছেন আগামী মাসগুলো নিয়ে কি হবে। তো শাফিন, এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ খবর। রাকিবুল হাসান যুক্ত হয়েছিলেন রাজশাহীর পবা থেকে। যশোরে বেড়েছে চালের দাম, সপ্তাহ ব্যবধানে কেজি প্রতি চালের দাম বেড়েছে 3 থেকে 4 টাকা। এনে আরো জানাতে শহরের বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, জানাবেন হঠাৎ চালের দাম বৃদ্ধির কারণ কি, বলছেন ব্যবসায়ীরা, কোন চালের দাম কত বাড়লো? আপনি জানেন যে আর কিছুদিন পরে যে বড় মৌসুমের যে ধান সেটি ঘরে তুলতে ব্যস্ত থাকবেন কৃষক, ঠিক তার আগ মুহূর্তেই আমরা বাজারে দেখেছি বলছেন যে বাজারে চালের যারা কম রয়েছে সে কারণেই এই চাউলের দামটি বৃদ্ধি পেয়েছে। তবে যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন তারা যেটি বলছেন চাউলের দামটি বৃদ্ধি পেয়েছে। তবে যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন তারা যেটি বলছেন যে বাজারে সরবরাহ না থাকায় যে মিল সিন্ডিকেট রয়েছে, সেই মিল সিন্ডিকেটের কারণে এই হুটহাট করে চাউলের দাম বৃদ্ধি পেয়ে থাকে। আমরা আজকে বাজার ঘুরে দেখেছি যে বাসমতি চাল সেটি বিক্রি হচ্ছে 92 টাকা, যেটি এক সপ্তাহ আগে ছিল 88 টাকা। এছাড়া মিনিকেট চাল সেটি বিক্রি হচ্ছে 74 টাকা, এর আগে বিক্রি হচ্ছে এক সপ্তাহ আগে 72 টাকা এবং স্বর্ণার যে মোটা চাল সেটি বিক্রি হচ্ছে 54 টাকা, যেটি এক সপ্তাহ আগে ছিল 52 টাকা। আর কাজল লতা চাল বিক্রি হচ্ছে 60 টাকা, সেটি 56 টাকা এর আগে বিক্রি হয়েছে আমরা দেখেছি। যারা ক্রেতা রয়েছেন তারা আসলে ক্ষুব্ধ রয়েছেন, তারা বলছেন যে এভাবে যদি চাউলের দাম প্রতিনিয়ত বৃদ্ধি পেয়ে থাকে তাহলে তাদের আসলে সমস্যা হয়, তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় এভাবে চাউলের দাম বৃদ্ধি পেতে থাকলে। তারা আসলে বলছেন যে তাদের আসলে বেতন বাড়ে না, তাদের কাজের যে মজুরি সেটি বাড়ে না, কিন্তু এই যে চাউলের দাম সেটি যদি এভাবে বৃদ্ধি পায় তাদের কিনে খেতে তারা আসলে কষ্ট রয়েছেন। তবে যারা ব্যবসা রয়েছেন তারা কিছুটা আশার বাণী শোনাচ্ছেন, তারা বলছেন যে আর কিছুদিন পরে যে ধান উঠবে, যে বড় মৌসুম রয়েছে সেই বড় মৌসুমের ধান উঠলে এই চাউলের দামটা কিছুটা কমতে পারে বলে তারা জানিয়েছেন। তবে যারা খুচরা ব্যবসায়ী বলছেন তারা বলছেন যে এই মৌসুমে যে মিল মালিকগুলো রয়েছে তারা আসলে সিন্ডিকেটের মাধ্যমে কৃষকের কাছে, প্রান্তিক কৃষকের কাছে ধান ক্রয় করে থাকে, সে কারণে যে চাউলের দাম আসলে কমে না। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ শাপিং। সহকর্মী রিপন হোসেন যশোর থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন চালের দরদাম ও সরবরাহ নিয়ে।
ফরিদপুরে প্রতি বছর কমছে পাটের আবাদ। অতিরিক্ত খরা, পাট উৎপাদনের সঙ্গে সম্পৃক্ত উপকরণের দাম বৃদ্ধি এবং শ্রমিকের মজুরি বৃদ্ধির সঙ্গে বাজারে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় পাট চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক। কৃষি বিভাগ বলছে, পাটের উৎপাদন বাড়াতে চাষিদের প্রতিনিয়ত পরামর্শ দেওয়া হচ্ছে। মফিজুর রহমান শিপনের তথ্য ছবিতে প্রতিবেদন। পাট উৎপাদনে দেশের শীর্ষ অবস্থানে রয়েছে ফরিদপুর। প্রতি বছরের মতো এবারেও নিজেদের সবটুকু জমি প্রস্তুতে ব্যস্ত সময় পার করছেন এই জেলার কৃষক। তবে উৎপাদন খরচ আর দাম নিয়ে শঙ্কায় চাষিরা। গেল বছর এই জেলায় পাট উৎপাদন হয় 89,000 হেক্টর জমিতে, তবে এবারে সেই লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 86,000 হেক্টর। প্রতি বছর এই জেলায় পাটের উৎপাদন কমার কারণ হিসেবে স্থানীয় চাষিরা বলছেন, আবহাওয়ার পরিবর্তনের বিরূপ প্রভাবে গত কয়েক বছর ধরে ক্রমশ নামছে পানির স্তর। এতে বাড়ছে সেচ খরচ। এছাড়া শ্রমিকের মজুরি বৃদ্ধি ও কৃষি উপকরণের দাম বেড়েছে প্রায় 25 থেকে 30%। তবে অতিরিক্ত খরচের পর বাজারে পাট বিক্রি করতে গেলে কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না তারা, যাতে প্রতি বছর গুনতে হচ্ছে লোকসান। ফলে পাট চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক। গ্যাসেবার আমাদের পাটের বীজ কিনছি আমরা 250 থেকে 300 টাকা করে, তা এবার আমরা 400 450 টাকা করে কেজি কিনতেছি। তাতে আমাদের লস হয়ে যাচ্ছে। আগে লাগতো 3 লিটার পানি, এখন এক পাহি 30 শতকে 6 লিটার তেল লাগে। সরকারি রেটে আছে 1000 টাকা 1050 টাকা ডিআইবি বস্তা। সেই সার মনে করেন তারা সিন্ডিকেট করে এবছর 1300-1400 টাকা বেচছে। নাঙ্গলের টাকা লাগতেছে, তারপরে ওষুধ দেওয়া লাগছে, ওষুধ না দিলে পরে পাট সটকে খাই ফেলাই দেয়, কৃষক শেষ। পাটে যে খরচ আছে তাতে পাটের দাম যদি আগামীতে না হয়, আমরা কৃষক আর বাজার আমাদের কোনো উপায় নাই। তবে উৎপাদন ব্যয় বৃদ্ধির কথা স্বীকার করে কৃষি কর্মকর্তা বলছেন, পাটের উৎপাদন বাড়াতে ও কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে প্রতিনিয়ত কাজ চলমান রয়েছে। এছাড়া পোকার আক্রমণ সহ যে কোনো সমস্যায় চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানান কৃষি কর্মকর্তারা। পাটের যে আসলে ব্যয় বৃদ্ধি, এটা অনেকটা নির্ভর করে যে সেচ এবং পাট যখন হারভেস্ট করা হয় রটিং বা পচানোর ক্ষেত্রে। তো এবছর এখন পর্যন্ত যে জিনিসটি হয়েছে যে বৃষ্টিপাত তেমন নাই বললেই চলে, এবং আমরা আশা করছি যে দু এক দিনের মধ্যে একটু বৃষ্টি হয়, তাহলে আশা করা যায় যে আমাদের যে লক্ষ্যমাত্রা, এই লক্ষ্যমাত্রাটি দ্রুত অর্জন করতে সক্ষম হবে। গেল বছর 89,000 হেক্টর জমিতে উৎপাদন হয় 2,16,000 টন পাট। এখন ফরিদপুর। নানা সংকট আর অনিয়মে জর্জরিত উপকূলীয় জেলা পিরোজপুরের স্বাস্থ্য খাত। ভবন ও চিকিৎসক সংকটে পর্যাপ্ত সেবা থেকে বঞ্চিত প্রান্তিক এই জনপদের মানুষ। অন্যদিকে ব্যাঙের ছাতার মতো ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠলেও সেখানে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। বিস্তারিত জিয়াদ মাহমুদের প্রতিবেদনে। আয়তনে পিরোজপুরের সবচেয়ে বড় উপজেলা মঠবাড়িয়া। সরকারি চিকিৎসা সেবার জন্য প্রায় 3 লাখ মানুষের একমাত্র ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তবে জরাজীর্ণ ভবনে নেই প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম। 32 জন চিকিৎসক থাকার কথা থাকলেও রয়েছেন মাত্র 7 জন। এতে কাঙ্ক্ষিত সেবাও পাচ্ছেন না এই জনপদের মানুষ। রোগী ও স্বজনদের অভিযোগ, ভবনের আধুনিকায়ন শুরু হলেও 1 বছর ধরে কাজ থমকে আছে। এদিকে মেডিকেল টেস্টের জন্য অর্থ নেওয়া হলেও মিলছে না সরকারি রসিদ। সরকারি হসপিটালে ফ্রি চিকিৎসা হয়, কিন্তু সেই চিকিৎসাটা হবে ঠিক আছে, কিন্তু মানি রিসিপ্ট ছাড়া সে টাকাটা নিল। এবং পূর্বেও 2-3টা পেশেন্ট আসছে, তাদের কাছ থেকে 150 টাকা করে নিছে। এখানে রাত্রে পরে এখানে মানে পেশেন্ট আমি তো একা, এখন তো মনে করেন রেজিস্ট্রি খাতা আমাদের উঠানোর সময় 3 তারিখ পর্যন্ত 3/3/25 পর্যন্ত আসলে তাদের রিসিপ্ট দেবেন না কেন? এই আপনার আজকে 1 তারিখ সেল কাউন্টার চালু হওয়ার পরে থেকে আমাদের পরীক্ষা রোগীর সংখ্যা বাড়ছে। প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে অপারেশন থিয়েটারের কার্যক্রম। এই সুযোগে হাসপাতালের সামনেই ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। অনুমোদনহীন এসব প্রতিষ্ঠানে রোগীদের নিতে বেড়েছে দালালের দৌরাত্ম্য। কারণ যে এক্স রে সুবিধাটা নাই, এটা বাহির থেকে আমাদের করতে হয়। আমি ভিতরে হাসপাতাল ভিতরে ঢুকতে নিয়ে স্যার বুঝছেন, বাইরে থাকে, তাই এই জন্য অনেক দালালের আমার লাগে খুব খিচাখিচি করে স্যার বুঝছেন। এই জন্য স্যার 2 জন ধরিয়ে নিয়েছে, জরিমানা করছে, হারবার ঢোকে।
একদিকে এখানে পরিত্যক্ত ভবনে দেওয়া হচ্ছে চিকিৎসা সেবা, এতে ভোগান্তিতে সাধারণ রোগীরা। অপরদিকে এখানকার স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ঘিরে নানা অনিয়ম অব্যবস্থাপনার পাশাপাশি বেড়েছে দালালের দৌরত্ব। স্বাস্থ্যসেবার এমন নাজুক চিত্র শুধুমাত্র মঠবাড়িয়া উপজেলায় নয়, পিরোজপুরের কাউখালী, ভান্ডারিয়া, ইন্দুরকানী সহ পিরোজপুর সদর হাসপাতাল ঘুরেও দেখা যায় এমন চিত্র। গণমাধ্যম কর্মীর উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে হাজির হন পিরোজপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক। অবস্থা দৃষ্টি প্রমাণ হয় অনিয়মই এখানে নিয়ম হয়ে দাঁড়িয়েছে। সুইপারও নাই, পরিষ্কারও নাই, গেলে গন্ধ টেকা যায় না, একেবারে গন্ধে একাকার হয়ে যাওয়া লাগে, সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায়। সিজারের জন্য জরুরি ভিত্তিতে কোনো সেবা পাচ্ছে না, নারীর বিভিন্ন বিপাকে আছে। সিরিয়ালে দাঁড়ানো আছি 2-2.5 ঘন্টার মতো। ডাক্তার আসার কথা ছিল 9:30 10টার দিকে, সে 11টার পরে আসছে। এখানে আমাদের চিকিৎসক সংকট এখন প্রবল। বহির্বিভাগ, জরুরি বিভাগ এবং অন্তঃবিভাগে মেডিকেল অফিসারের সংকট আছে, পাশাপাশি আমাদের কনসালটেন্টের সংকট আছে। কার্ডিওলজি কনসালটেন্ট নেই, চক্ষু কনসালটেন্ট নেই, এবং এর পাশাপাশি আমাদের একজন দাঁতের ডাক্তার দরকার, অর্থাৎ ডেন্টাল সার্জন। জরুরি বিভাগে আমাদের আপাতত কোনো ডাক্তার নেই। আমরা বিভিন্নভাবে মেকআপ করে চলছি, যেটা আমাদেরকে চরম ভোগান্তির সম্মুখীন হচ্ছে রোগীরা। এছাড়া 2017 সালে পিরোজপুর হাসপাতালটি 250 শয্যায় উন্নীত করা হলেও এখনও শেষ হয়নি ভবন নির্মাণের কাজ। এ নিয়ে গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও মেলেনি সাড়া। সিভিল সার্জন অফিসের তথ্য বলছে জেলায় 204 জন চিকিৎসক থাকার কথা থাকলেও রয়েছেন মাত্র 73 জন। তবে চিকিৎসা সেবাকে এগিয়ে নিতে দ্রুতই পদক্ষেপ নেওয়ার আশ্বাস সিভিল সার্জন ও জেলা প্রশাসকের। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিছু কিছু আমাদের এখানে জরাজীর্ণ অবস্থায় আছে, তো সেইগুলিকে সংস্কার করার জন্য এবং যেগুলি একেবারেই চালু রাখার মতো উপযোগী না সেগুলিকে নতুন করে করার জন্য আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা আমাদের যথাযথ মাধ্যমে আমরা সেগুলি জানাবো, এবং আমরা আশা করি যে হয়তো এইগুলিকে সংস্কার করে আমরা আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে আমরা আরও উন্নত করতে পারব। অনেক জায়গায় আবার অবকাঠামোগত দুর্বলতা আছে, তো এই বিষয়গুলো কিন্তু আমরা সরকারের নজরে এনেছি যে কিভাবে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার দেওয়া যায়, এবং ডাক্তারের যখন অন্য কোনো ট্রেনিং বা কোর্সে থাকে কিভাবে সেই জায়গায় অন্য কোনো ডাক্তার রিপ্লেসমেন্টের মাধ্যমে অন্তত নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করা যায় সেই বিষয়টি লক্ষ্য রেখে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়েও পত্র প্রদান করেছি। পিরোজপুরের প্রতিটি উপজেলায় হাসপাতালের সামনে রয়েছে মানহীন ডায়াগনস্টিক সেন্টার। সরকারি হিসেবে 165টির কথা বলা হলেও আদতে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিকের সংখ্যা আরও বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জিয়াদ মাহমুদ, এখন, পিরোজপুর। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।